অন্যদিকে জি কর ঘটনার সোমবার রায় দিয়েছে শিয়ালদা আদালত। আপনারা সকলেই জানেন, দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাসের রায় দিয়েছেন বিচারপতি অনির্বাণ দাস। রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি মৃত্যুদণ্ডের পক্ষে সওয়ালও করেছিলেন। রাজ্যের তরফে মঙ্গলবার হাইকোর্টে আবেদন করা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে প্রতিক্রিয়া। দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। জি করের ঘটনার পর থেকে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল নাগরিক মহল। রাত দখলে নেমেছিলেন 8 থেকে 80। সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ দেখা গিয়েছিল। ঘটনার তদন্তভার কলকাতা পুলিশের থেকে যায় সিবিআই এর হাতে। মুখ্যমন্ত্রী এই ঘটনায় দোষীর মৃত্যুদণ্ডের পক্ষে সওয়াল করেছিলেন প্রথম থেকেই। সোমবার শিয়ালদা আদালতের বিচারপতি অনির্বাণ দাস এই ঘটনাকে বিরলতম হিসাবে গণ্য না করে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু সাজা ঘোষণা করেছেন। এরপরই মঙ্গলবার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মৃত্যুদণ্ডের পক্ষে আবেদন করেছে রাজ্য। সামগ্রিক ঘটনা নিয়ে সমাজের আইনজীবী থেকে চিকিৎসক মহলে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা সেটিকে এগ্রিভড হয়ে তারা হাইকোর্টে পিটিশন দাখিল করেছেন। খুব সঙ্গতভাবেই বলতে পারেন যে কোনো ক্রাইম এগেনস্ট দ্য সোসাইটি হয়, ফলে যদি যে পরিমাণ শাস্তি হওয়া উচিত সেই পরিমাণ শাস্তি যদি না হয়, তাহলে যে শুধুমাত্র ওই জাস্টিস হলেই তো হয় না, জাস্টিস যে হয়েছে এটা কিন্তু মানুষকে চাক্ষুষ করাতে হয়। তো এই ক্ষেত্রে জাস্টিস চাক্ষুষ হয়নি, এবং যেহেতু ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট, ফলে খুব স্বাভাবিকভাবেই রাজ্যের ডোমেনে পড়ে, এবং এখানে যদি উপযুক্ত শাস্তি প্রদান না হয় তাহলে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে রাজ্যের অসুবিধা হবে। এটা আইনগত যুক্তি হতে পারে রাজ্যের, তো এই কাণ্ডে রাজ্যের যে দ্বিচারিতা সেটা একেবারে প্রকট হয়ে গেছে। কেন? প্রথমে কলকাতা পুলিশ তারা এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত হলো, প্রমাণ পাওয়া গেল বলেই না এই সিবিআই প্রথম চার্জশিটে উল্লেখ করল, সিবিআই তো এমনি এমনি উল্লেখ করেননি, কিন্তু তারা ব্যর্থ হলো সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে। যে সরকারের অধীনস্থ পুলিশ এই ধরনের হিনিয়াস ক্রাইমে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে যুক্ত, সেই সরকার কোন মুখে গিয়ে বলবে যে তুমি যা শাস্তি হয়েছে সেটি আর একটু বাড়িয়ে দাও, মৃত্যুদণ্ড দাও? দেখুন, নিশ্চিতভাবে আইনসঙ্গতভাবে করতে পারেন। যখন কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটা অনেক সময় বিচারকের উপর নির্ভর করে। বিচারক বা বিচারপতি যদি মনে করেন যে এটা বিরলতম ঘটনা, তাহলে তিনি মৃত্যুদণ্ড দেবেন। কিন্তু আবার অনেক সময় আমরা দেখেছি ভারতবর্ষের দীর্ঘ বিচার ব্যবস্থায় যে অনেক সময় বিচারপতি মনে করেন যে না, মৃত্যুদণ্ড দেওয়াটা খুব স্বাভাবিক বিষয় নয়। আমাদের মনে রাখতে হবে যে আমাদের যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেটাতে দীর্ঘ বিতর্ক হয়েছিল যে যেহেতু আমরা মহাত্মা গান্ধীর দেশ, আমরা অহিংসার পথে স্বাধীনতা পেয়েছি, ফলে হিংসার মাধ্যমে কাউকে শোধনের চেষ্টা করা হবে কিনা। এক্ষেত্রে বিচারপতি অনির্বাণ দাস মনে করেছেন যে তিনি হিংসার মাধ্যমে শোধন না, তিনি আজীবন তাকে জেলে রাখবেন। অন্যদিকে আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান, তিনি প্রথম থেকেই ব্যাপারটায় চরম শাস্তি বা মৃত্যুদণ্ডের কথা বলেছেন। এবং যেহেতু অন্য 3টি ঘটনা অর্থাৎ জয়নগর, গুড়াপ এবং ফারাক্কার ঘটনায় রাজ্য সরকারের অধীনে তদন্ত হয়েছে এবং সেক্ষেত্রে ফাস্ট ট্র্যাক বিচারে ফাঁসির আদেশ হয়েছে, ফলে তিনি এক্ষেত্রেও ফাঁসির জন্য আবেদন করতেই পারেন। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে এক্ষেত্রে সিবিআই কি চাইছে, বা সিবিআই যেহেতু সিবিআই আদালতের বিচারে, যে সিবিআইও উচ্চতর আদালতে ফাঁসির জন্য আবেদন জানাবে কিনা সেদিকেও আমাদের নজর রাখতে হবে। দেখুন, একটা কথা হচ্ছে রাজ্য সরকার যা করার তারা করুক, কিন্তু মামলাটা মূলত সিবিআই বনাম হচ্ছে সঞ্জয় রায়, যে যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো এই জায়গায় থেকে পরিষ্কার কথা হচ্ছে, আমি ধন্যবাদ জানাবো জজ সাহেবকে, অনির্বাণ দাসকে। উনি ওনার জাজমেন্ট দিয়েছেন এবং উনি লেখাপড়া করে ডকুমেন্টসের ওপর ভিত্তি করে যা যা পেয়েছেন, সিবিআই যেগুলো জমা দিয়েছেন তার ওপর ভিত্তি করে উনি জাজমেন্ট দিয়েছেন। একটা কথা ওনাকে আমি এই কারণে ধন্যবাদটা জানাবো, প্রথম কথা আমি নিজে ফাঁসির বিরুদ্ধে বা ডেথ পেনাল্টির বিরুদ্ধে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা হচ্ছে উনি কিন্তু ক্যাকোফোনিটা শোনেননি। হি ডিড নট রেসপন্ড টু দ্য পাবলিক ক্যাকোফোনি। এই যে আওয়াজ ফাঁসি দাও, আমি কেউ আমাদের দায়িত্ব নেই যে আমরা যা খুশি বলতে পারি।
আমাদের বক্তব্য বিচার ব্যবস্থাতে পাবলিকের কিন্তু বক্তব্য কম, বক্তব্য থাকারই কথা না, কারণ বিচারটা পুরোটাই আইনের বিষয় এবং ডকুমেন্টসের ওপর ভিত্তি করে বিষয়। তো যে এভিডেন্সগুলো দিয়েছে, যে প্রমাণগুলো দিয়েছে, সেই ভিত্তিতে। আর একটা কথা, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে কিন্তু কোনো আজ অবধি কোনো সংজ্ঞা হয়নি, সংজ্ঞা নেই বা কোনো গাইডলাইন্স নেই যে এই গাইডলাইন্সের ভিত্তিতে আমাকে ফাঁসি দিতে হবে। ওনার মনে হয়েছে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস নয়, উনি দেননি, ভালো কথা, এটা তো মেনে নিতেই হবে। কিন্তু বিচারকের রায়কে নিশ্চয়ই স্বাগত জানাই যে এক, ডেথ পেনাল্টি দেননি, দুই, ওনার বুদ্ধি বিচার করে এই রায়টা বেরিয়েছে, এই রায়দান হয়েছে। আমি রায়দানে খুশি যে একজন দোষী, তাকে দোষী সাব্যস্ত করে তাকে যথাযথ সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে থাকুক, ওখানেই থাকুক, ভালো মতন থাকুক, আর আফসোসটা করুক ওই চার দেয়ালের মধ্যে কারাগারে। কেউ কেউ যেমন মনে করছে মৃত্যুদণ্ডের বদলে এই শাস্তি সঠিক হয়েছে, আবার কোনো কোনো মহলের মতে মুখ্যমন্ত্রীর রায়ে অসন্তোষ আদতে সিবিআই এর বিরুদ্ধে। কারণ জয়নগর ফারাক্কার ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল, দুই ক্ষেত্রেই তদন্তের ভার ছিল রাজ্য পুলিশের হাতে। ফলে সিবিআই এর থেকে অনেক তথ্য নির্ভর করে রাজ্য পুলিশের মামলা সাজানোর জন্যই এটা সম্ভব হয়েছিল বলে দাবি মুখ্যমন্ত্রী। অন্যদিকে আরজি করের মতো জয়নগর এবং ফারাক্কার কেসে প্রভাবশালী তকমা ছিল না, পুলিশ বা প্রভাবশালী যুক্ত থাকার সূত্রও ছিল না, এমন মত উঠে আসছে কোনো কোনো মহল থেকে। সব মিলিয়ে এখন দেখার আরজি কর কাণ্ডের জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।